তোমার ডিরেকশন লিস্টটা অনেক বড়। মানে আমার সত্যি যদি আমি হিসাব করি দেখা যাবে যে প্রায় 30-40 জন ডিরেক্টরের সঙ্গে আমি কাজ করে ফেলেছি। অত আমার সারা এই যে কদিন আমি কাজ করছি, প্রায় 26 বছর হয়ে গেল আমার। যদি ইনাদি বলি, কারণ উনি ছবিটা নিয়ে এত সিরিয়াস, মানে এরকম সিরিয়াসনেস আমি খুব কম লোকের মধ্যে পাই আর কি। এবং উনি ছবিটা শুরু হওয়ার আগে পুরো ছবিটা উনি দেখতে পেতে চান, এটা সবচেয়ে বড় কথা। আমি ওনার সঙ্গে প্রথম যখন যে কাজটা করলাম, সেই কাজটার নাম হচ্ছে গয়নার বাক্স। ওনার ফোন পেয়েছিলাম, মানে আমার হাত থেকে ফোন পড়ে যাওয়ার মতো ব্যাপার আর কি। মানে উনি ফোন করছেন, তুমি কি আমার সঙ্গে কাজ করবে, এরকম। আমি বললাম, দিদি কি বলছেন, মানে আপনি বলুন কোথায় যেতে হবে, মানে আমি এক্ষুনি যাচ্ছি আর কি আপনার সাথে দেখা করতে আর কি। যাক সে তারপর প্রথম দেখার পর তারপর অনেকটা বছর পর আমাদের কাজটা হয়, SBF কাজটা করে গয়নার বাক্স। তখন না মানে প্রতিদিন ক্লাস করার মতো সকালবেলা 10:30 থেকে 11টার মধ্যে দিদির অফিসে পৌঁছে যেতাম, তল্পিতল্পা নিয়ে যত ড্রয়িং করেছি, যা যা রেফারেন্সিং করেছি, গিয়ে দিদির সঙ্গে বসতাম। এটা বলি আমি, কর্নার বাক্সের যে বাড়িটা আমরা দেখেছিলাম, 5টা বাড়িকে নিয়ে একটা লোকেশন দেখা হয়েছিল। মানে এখন বললে আপনারা বুঝতে পারবেন। শাশ্বত আর কঙ্কনা যে ঘরটা, এটা সেট, তার সংলগ্ন বারান্দাটা সেট। আবার পরে যখন ওর নাম কি ছিল, মানে পরান্দাদের ঘরটা হয়েছিল, যেটা গান হয়েছিল ঘরটার মধ্যে, ওটা ছিল আন্দুলের একটা বাড়ি, আন্দুলের একটা রাজবাড়ি। ছোট বারান্দার ডেপটা দেখা, সেটা হচ্ছে আন্দুলের রাজবাড়ি। যেটা বড় বারান্দা দেখা গেছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের জোড়াসাঁকোতে রায়বাড়ি। আর এন্ট্রেন্স, মানে ছাদ, এন্ট্রেন্স, এগুলো দেখানো হয়েছিল হচ্ছে গিয়ে আহ ও বাওয়ালি রাজবাড়ি, যেটা এখন ওই রাজবাড়ি, বাওয়ালি রাজবাড়ি, হ্যাঁ, মন্ডল রাজবাড়ি, ওটাকে মন্ডল রাজবাড়ি বলতাম আমরা আগে। এখন বাউলি রাজবাড়ি বলে বিখ্যাত, যে বাড়িটা লোকে লোকে বেড়াতে যায়। এবং এক্সটেরিয়ারটা, যে নৌকা থেকে এসে যে বাড়িটা দেখা হচ্ছে, সেটাও আপনারা দেখবেন যে বাউলি রাজবাড়ির ভিতরে উঠোনটাকে দেখানো হয়েছিল। আর আমরা নৌকাটা করেছিলাম হচ্ছে আজিমগঞ্জে, মুর্শিদাবাদে। নৌকাতে ওখানে ক্রোমা লাগিয়ে এই বাড়িটাকে রিপ্লেস করা হয়েছিল, দিয়ে শুটটা হয়। তো এতগুলো জায়গা নিয়ে যখন গল্পটা, তার মানে বুঝতেই পারছেন যে কতখানি ক্যালকুলেটিভ হলে তবে এই আমরা এই এই মানে এই সিনেমাটাকে তৈরি করা যায়। আবার বলি, যেটা হচ্ছে কি মৌসুমীদের ঘর ছিল, সেটা ছিল আবার রায়বাড়িতে, ওই সিঁড়ি দিয়ে ওঠা, ওই ঘরটা দেখতে পাচ্ছে, ঘরে ঢোকা। তো এতগুলো লোকেশনকে মিলিয়ে একটা ছবি তৈরি হচ্ছে। তার মধ্যে জানলা দরজার রিলেশনশিপ, তার একরকম হওয়া, তার দেয়াল একরকম হওয়া, তার বারান্দা একরকম হওয়া, গ্রিল একরকম হওয়া, পিলার একরকম হওয়া, এটা খুব, মানে খুব কঠিন কাজ ছিল আর কি। যাক, সেটা আমি মানে সার্থক হয়েছি আর কি। মানে এবং এইটা করতে গিয়ে যেটা দরকার লাগে, সেটা হচ্ছে জাস্ট টিম ওয়ার্ক। মানে যেখানে ডিওপি, ডিরেক্টর এবং আমি এবং প্রোডাকশন, বড় ব্যাপার বলি আমি। সেখানে আমরা বসে দিনের পর দিন, মানে আমরা প্রায় 15টা সেশন হয়েছিল আমাদের এই শর্ট ডিভিশন নিয়ে। কোন শর্টটা কোথায় কাটছি, কোথায় তারপর ঢুকছি, কোথায় তারপর আসছি, এই শর্ট ডিভিশনটার নাম মেলানো যায়, তাহলে ওই কাঁথা স্টিচটা তৈরি হয় না। স্টিচিংটা খুব দরকার লাগে। লোকে যে ছবিটা দেখেছে র্যান্ডাম দেখে গেছে, কিন্তু কেউ বুঝতে পারেনি যে 5টা লোকেশন, 5 রকম দেখতে, 5 রকম বাড়ি, সেখানে জিনিসটা বেরিয়ে গেছে আর কি। এই সেশনটা করার জন্য এটা আমার কাছে বড় একটা শিক্ষা ছিল আর কি। দিদির সঙ্গে বসে প্রতিদিন প্রতিটা লোকেশন ধরে তার শর্ট ডিভিশন করা, কোথায় ক্যামেরা বসবে, কোথায় ক্যারেক্টার ঢুকছে, ফার্স্ট শট কি, সেকেন্ড শট কি, তার ক্লোজ কি। এবং ওনার পুরো এই টিমটাই ছিলেন, মানে ডিরেক্টর টিমটাই ওনার সঙ্গে থাকতেন আর কি, যাতে সেটে গিয়ে কোনো কনফিউশন তৈরি না হয়। একদম কাগজ ফেলে ক্যামেরা বসতো আর কি পুরো। তারপর তো একটু এদিক ওদিক হয়, মানে অভিনয় করতে গিয়ে অভিনেতারা তারা একটা পজিশন নেয়, লাইট নেয়, তো সাথে একটু এদিক ওদিক হতো। কিন্তু একদম মাপা এই জায়গাটা, এইটার আমি খুব অভাব দেখতে পাই। সেটা সময়ের অভাবে হোক, বা জানি না, ব্যস্ত, সবাই ব্যস্ত আমরা এখন, তো ব্যস্ততার জন্য হোক, কিন্তু এটা খুব প্রয়োজন লাগে একটা ভালো ছবি করার জন্য বলে আমার মনে হয়।
কৌশিকদা তো মানে স্টোরি টেলার, তো ভীষণ ভালো স্টোরি টেলার। তো এবং কৌশিকদার যে গল্পগুলো বলে, মানে যে গল্পগুলোর সঙ্গে আমি কেন প্রতিটা দর্শক ভীষণভাবে রিলেটেড দেখতে পাই, চারপাশে এই মানুষগুলো, সেই মানুষগুলোর গল্প বলে। ওই জন্য মানে কৌশিকদার সঙ্গে আমার খুব মানে কৌশিকদার সঙ্গে যখন লোকেশন দেখতে যাই, কৌশিকদার তখন কিন্তু গল্প লেখা হয় না, একটা খাঁচা তৈরি করেন গল্পটাকে বাঁধার জন্য। তো কৌশিকদা একটা অন্য গাড়িতে আসে, আমি একটা অন্য গাড়িতে এসে আমরা কোনো একটা ধাবায় মিট করি ফার্স্ট। আমি নেমে বললাম, কৌশিকদা গল্পটা বললে না তো, লোকেশন দেখতে চলে গেলাম। বলছি দাঁড়া, একটু রুটি আলু ভাজা খেয়ে নিই, তারপর খেতে খেতে বলছি। তো আমাদের গরম গরম রুটি আলু ভাজা এরকম অমলেট খেতে খেতে এবার কৌশিকদা একটা গল্প বললো, সলাইনে একটা গল্প বললো। আমি না দেখে ফেললাম পুরো, যে দেখতে পাচ্ছিস তো? আমি দেখতে পাচ্ছি। বললো ওটাই, চল এবার যাবো এবার দেখতে। তারপর কৌশিকদা যে লোকেশনগুলো দেখার পর কৌশিকদা পুরো ওই ওই পটভূমিটাকে নিয়ে পুরো স্ক্রিপ্টটা তৈরি করে আর কি। কৌশিকদার একটা ছবি, যে ছবিটা করে আমার ভীষণ ভালো লেগেছিল, এই গল্পটা না বললে নয়, ছোটদের ছবি। আমি যে জিনিসটা দেখিনি, যে জিনিসটার সঙ্গে আমি রেগুলার ইউজ নই, সেরকম একটা গল্প পেলেন আমি না ভীষণ মানে টেন্সড হয়ে যায় যে আমি কি করে পারবো ওটা, আমি তো দেখিনি। ওই ছবিটা বললো এরকম একটা গল্প হয়েছে, মানে অসাধারণ। তো কৌশিকদা আমি তো কোনোদিন ওদের ব্যবহার, ওরা কিভাবে থাকে, ওরা মানে আমি কিন্তু দেখিনি, দ্বারা একটা ব্যবস্থা করছি বলে ওই ছবিটাতে যিনি মা হয়েছিলেন, আহ, উনি মানে কলেজ, তখন মানে কলেজ স্টুডেন্ট, ভদ্রমহিলা, মানে মেয়েটি কলেজ স্টুডেন্ট আর কি। তো তার বাড়িতে আমরা গেছিলাম তার সঙ্গে দেখা করতে এবং তাকে রাজি করাতে ছবিটা নিয়ে আর কি। তো বাড়িটা ঢোকার পরে আমি বুঝতে পারলাম যে এখানে একটা মানুষ থাকে। সেটা কিভাবে? প্রথম তার চটির সাইজ, তারপর দেখলাম যে তার টিভিটা নিচে সেন্টার টেবিলের টিভি, আর জাস্ট ইজিলি সে হাত পায়। আমি দেখলাম সুইচ বোর্ডটা আপনার অনেক উঁচুতে, নর্মাল হাইটে, এই ভদ্রলোকে সুইচে হাত দেন না। তারপর দেখলাম সাইড থেকে দুটো সুইচ ঝুলছে, মানে বেড সুইচ যে কোনো। তো এইগুলো তখন আমি বুঝতে পারলাম এটা আমার একটা পার্ট, এটা আমার শেখা। এবং উনি উঠছেন কিভাবে নামছেন, ওনার ব্যাগ, বই খাতা ছোট হবে না, বই খাতা নর্মাল সাইজ, সে তো ছোট হওয়ার কোনো জায়গা নেই। আর টেবিলটা জল চৌকি, জাস্ট জল চৌকি, ওটা টেবিল পড়াশোনার জন্য, কোনো বুক শেলফ নেই, সব বই নিচের দিকে। তো এইটা আমার কাছে ভীষণভাবে মানে মানে কি বলবো, আমি মাথায় নিয়ে নিলাম, এটা আমার শিক্ষা হলো আর কি, মানে এটা আমার পার্ট নিলাম আর কি। তারপর ছবিটা করতে শুরু করলাম, যখন ওনাদের বাড়িটা শুরু করলাম, মেন প্রোটাগনিস্টের বাড়িটা, ছেলেটা এবং মা থাকে, বউ থাকে। তো তখন আমি এই জিনিসটাই করলাম। এবং ওই ফ্যামিলির মধ্যে যে যখন যার বাড়িতে গেছিলাম, তারপরে কিন্তু বাকি সবাই কিন্তু নর্মাল, ওই মেয়েটি শুধু তো ছোট। আর আমাদের এই গল্প ঠিক সেম ভাবে এই ফ্যামিলি, বাকি কাকা জেঠারা সব লম্বা, এদের ফ্যামিলি ছোট। তার জন্য বড় জামা কাপড়ের সঙ্গে ছোট জামা কাপড়, বড় জুতোর সঙ্গে ছোট জুতো, বড় জলের বোতলের সঙ্গে ছোট জলের বোতল, এই এই শর্টগুলো কৌশিকদা চেয়েছিল, তার মানে আমি এটা করবো, কিন্তু কম্বিনেশন শর্টগুলো, ছোট বড় মিলনটা। তো সেটা আমি করতে পেরেছিলাম, করেছিলাম আর কি। এবং ছবিটা ভীষণভাবে প্রশংসিত এবং পুরস্কৃত হয়েছে। তো এটাই আমাদের বড় পাওয়া। কমলদা ভীষণ ভালো টিচার, কমলদা দুর্দান্ত ড্রয়িং করে, মানে আমার থেকে ভালো ড্রয়িং করে। কমলদা প্রথম বড় ছবি মানে মানে মেঘে ঢাকা, প্রথম বড় ছবি করেছিলেন মানে উড়োচিঠি মনে হয়, সেটা আমি করিনি। তারপর এসবিএফ এর সঙ্গে শুরু করলো মেঘে ঢাকা তারা, ঋত্বিক ঘটকের বায়োগ্রাফি বলা যেতে পারে। কমলদা খুব ভালো টিচার, কমলদা এত ভালো ভালো ড্রয়িং করে এবং মানে টিচারের মতো ভালো করে বুঝিয়ে দেয়, মানে বলেন মানে সে বোঝানোটা ভীষণ কাজে লাগতো আমাদেরকে, মানে আমার লাগতো আর কি।
তো ফার্স্ট হাফটা আমি শুনেছিলাম, প্রচুর প্রচুর না মন্তাজ শট ছিল, মানে থট প্রসেস ছিল, ড্রামাটিক কতগুলো জোন ছিল। আমি না খেয়ে গেছিলাম সেদিনকে, আমার মনে আছে। আমার 11টার সময় গেছিলাম, বেলা 2টো 2:30 বেজে গেছে, প্রচন্ড খিদে পেয়েছে। তো কমলদাকে বললাম, কমলদা সেকেন্ড হাফটা শুনবো না, মানে ফার্স্ট হাফটা শুনেই না আমার মাথাটা ভীষণ ভারী হয়ে গেছে, আমায় খেতে দাও, আমি খাবো এখন, তারপর তোমার সঙ্গে আলোচনা করবো ফার্স্ট হাফটা নিয়ে। এখন অনেক কথাই হয়তো আমি ভুলে গেছি বা মনে পড়ছে না, কিন্তু আমি বলি, এই যে ঘোড়াটা বা এই যে বেডটা জঙ্গলের মধ্যে গিয়ে, তারপর বেডটা মানে হসপিটালের ঘর, সেখানে জঙ্গলে চলে যাওয়া, এইগুলো কিন্তু পরিষ্কার আমার তখন বলে দেওয়া আর কি। এবং কমলদা একটা লেআউট করেছিল ওই স্পেসটা, পুরো স্পেসটা, মানে যেখানে নাটক, তারপর বেরিয়ে আসা, একটা পুরো বড় সিন ছিল আর কি। ওই জোনটাকে আমি বললাম, কমলদা আমি এটা দেখতে চাইছি না, তুমি এটা দেখেছো তো, আমি কি দেখতে পাচ্ছি পড়ে, আমি কি দেখতে পাচ্ছি শুনে, আমি তোমাকে ড্রয়িং করে দেবো, তুমি দেখো, সেটা তোমার ঠিক, একদম তাই করো। এবং তারপর সৌমিক ছিল ডিওপি, আমি, কমলদা, সৌমিক, এই তিনজনের কম্বিনেশনে ওই স্পেসগুলোকে একটা ড্রামাটিক জায়গায় পৌঁছানো আর কি। মানে অনবদ্য, মানে সৌমিকের লাইট, সৌমিকের ক্যামেরা মুভমেন্ট, সবকিছু নিয়ে, মানে এটা আমার জীবনে একটা মানে মনে রাখার মতো একটা ছবি। হয়তো গিয়ে মানুষও অনেকদিন মনে রাখবে এবং অনেক বছর পরও মানুষ ছবিটা দেখবে। কারণ এরকম আমি বলছি, মানে অন্য একটা ছবি করতে গেছি, গিয়ে বলছে তোমার এরকম মেঘে টাকা তারা ওই স্পেসটা হয়েছিল না, ওই স্পেসটা আমি চাইছি, তুমি দেখেছো ছবিটা? আমি দেখিনি, আমি ছবিটা করেছি। ও আচ্ছা, তোমারই করা, আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো অসুবিধা নেই আর কি। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো কি বলতে চাইছি, আমি হ্যাঁ বুঝে গেছি। তো এরকম আর কি কথা শুনি আর কি, যে একটা, এটাই যে একটা ইতিহাস হয়ে থাকা, একটা ছবি ইতিহাস হয়ে থাকা, সেটা রেফারেন্সিং নেওয়া, তো এটাই আমার কাছে মনে হয় অনেক বড় পাওয়া আর কি। সিরিজের আশাটা আমি দেখেছি, কারণ তখন আমি বেঙ্গসে কাজ করি। সিরিজতে এলো, এসে আমি যে বসে কাজ করি ঠিক পাশে বসেই দেখতাম, তখন ও লেখালেখি করছে, অটোগ্রাফ প্রথম ছবি। এবং তখন বেশ কিছুটা সময় ও রিনাদির সঙ্গে ইতিমিলানিতে কাটিয়েছিল, মানে। তো ওই পাশে থেকে একটা ছবি করছে, কিন্তু মজা হলো সেই ছবিটা আমাকে বলা হয়, কারণ সিরিজে তখন মনে হচ্ছে যে আমি সেই লোকটা নই ওর ছবিটা করার জন্য। তো পরবর্তীকালে একটা গল্প বেরোলো, ছবিটা করতে যাচ্ছে, কাগজে আর্টিকেল বেরোলো, পড়লাম। কিছু এরকম আর্টিকেল বেরোলে আমার মনে হয় ছবিটা না আমার, এই ছবিটা না, এই ছবিটা আমি করবো, বা এটা আমার করা উচিত, বা এটা আমার কাছে আসা উচিত, এরকম একটা মনে হয়। তো রাজকাহিনী গল্প বেরিয়েছিল ওর আর্টিকেল, ছোট্ট ইন্টারভিউতে, তখন মনে হচ্ছে ছবিটা তো আমার ছবি আর কি। যাক, সে কলটা আমার কাছে আসেনি। ও তখন ভারতবর্ষের অন্যান্য বিভিন্ন প্রোডাকশন ডিজাইনের সঙ্গে কথা বলছে, এই খবর আমার কাছে আছে। কারণ আমার বোম্বে যারা কাজ করে, যারা প্রথম সারিতে কাজ করে, তাদের সঙ্গে কথা হয়, যোগাযোগ আছে, তার কাছ থেকেই খবর আসে, তুমি থাকতে কেন আমাদের কাছে কাজ আসছে। আমি যে আমাকে প্রয়োজন মনে করছে না তাই আসছে না। তো যা হোক, কপালে ছিল তাই, ঠিক একদিন ফোন এলো স্মৃতারই, যে তুমি করবে। আমি যেটা তো আমারই ছবি, আমি জানতাম। তো যা হোক, কলটা অনেক দেরিতে এলো আর কি। আমার মনে আছে স্মৃতি একদিন সেটে এসেছিল, এবং ওর পুরো কাস্ট অ্যান্ড ক্রু সবাইকে নিয়ে ফার্স্ট, মানে আমাকে, ও মানে আমার কাজকে সবার সঙ্গে পরিচিত করানো, এবং ওর এত ভালো লেগেছিল। এবং মানে সেটা আমার কাছে প্রথম একটা বড় পাওয়া, কারণ এইভাবে ডিরেক্টররা যে সবার সামনে যে অ্যাপ্রিসিয়েট করে তা নয়, আমরা তো অ্যাপ্রিসিয়েশনের জন্যই আমরা কাজ করি আর কি, আমাদের তো লোকে চেনেও না, জানেও না, আমাদের কথাও লেখা হয় না কোথাও। তো ওইটুকুনি পাওয়া, যে ডিরেক্টরের সেট পছন্দ হয়েছে, নায়িকা, এবং ইয়ে আমার মনে হয় জয় হাসান ছিল মনে হয়, তো এসে আমার সঙ্গে অনেকক্ষণ কথা বললো আর কি সেটটা নিয়ে। তো এটাই বড় পাওয়া আমাদের কাছে।
সৃজিতের একটা গল্প বা সৃজিতের একটা ডাক পাওয়াটা না আমার কাছে এটা বেশ ভয়ের থাকে আর কি। কারণ সৃজিতের গল্পের মধ্যে কিছু টুইস্ট থাকে বা কিছু আহ, মানে কি বলবো, মানে একটা ঘটনা ও লিখে ফেলে, যে ঘটনার সঙ্গে সত্যি আমি সবসময় পরিচিত নই বা আমরা অনেকেই পরিচিত নই। এবার সেটা আমি কি করে করব, মানে সেটা আমি কি করে মানে অ্যাপ্লিকেশন করব, সেটা নিয়ে আমি বেশ চিন্তায় থাকি আর কি। হ্যাঁ, ওটা বেশ ভয়ের থাকে আমার। আবার সিরিজ যে সব ছবির জন্য আমাকে বলে বা সিরিজের কল এলেই যে আমি সব ছবি সিরিজের করি, এটাও তাও নয়। কিন্তু সিরিজ জানে কোন ছবিটা তন্ময়কে বলবো এবং তন্ময় ছবিটা করবে, সেটাও সিরিজ জানে। তো আমি সিরিজে এত ছবির মধ্যে তো খুব কম সংখ্যক ছবি করেছি। লাস্ট লহ গৌরাঙ্গ করলাম এবং সত্যি করে খুব মজা পেয়েছি। কারণ টাইম পিরিয়ড নিয়ে ছবি ছিল, প্রেজেন্ট টাইম, তারপর 100 বছর আগে নটি বিনোদিনী, গিরিশ ঘোষ, তার থেকে 500 বছর আগে চৈতন্যদেব। তো ছবিটা এলে আপনারা দেখতে পাবেন, আমার কাজ দেখতে পাবেন। এবং টাইট শিডিউল ছিল, মানে খুব টাইট শিডিউল ছিল। এবং ওই শিডিউলটা করে হচ্ছে মানে ডিরেক্টর ডিপার্টমেন্ট। আজকে যেটা হয়ে গেছে, আমি প্রথম বলেছিলাম এবং শীত সেটা বলেছিল যে তন্ময় যে ডেটটা দেবে সেই ডেটে সেই শুটিংটা হবে। এটা বড় কথা, এটা বড় পাওয়া একটা জিনিস। আর্টিস্ট বললে হবে না, তন্ময় যে ডেটে সেটটা দেবে সেই ডেটে সেইভাবেই সেটটা হবে। এইভাবে প্ল্যান করেই কাজটা হয়েছে। কিছু তো থাকেই, কারণ সবাই ব্যস্ত। খুব কম সংখ্যক আমাদের কলকাতা ইন্ডাস্ট্রির একটা গন্ডি আছে, তার মধ্যে আমার থাকতে হয়, অনেক সমস্যা নিয়ে থাকতে হয়। তার মধ্যেও আর্টিস্টরা খুব কোঅপারেট করেছে। তো সেই জায়গায় ছবিটা আমরা তৈরি করি আর কি। রাজকাহিনী, তারপর ইয়তি অভিযান, আম, ব্যোমকেশের একটা সিরিজ করেছিলাম, আমি দুটো করেছিলাম। রিসেন্টলি মনে হয় কাঠমান্ডু আসছে, আপনারা দেখতে পাবেন, ওটা আমার করা। তো তখন তার আগে ছিন্ন মস্তার অভিশাপ, ওটাও আমার করা ছিল সুজিতের সঙ্গে। সিরিজকে যখন কোনো একটা সেট রেডি করে ডাকি যে সিরিজ এসে একবার দেখে যাও, মানে তো তুমি দেখে গেলে যদি তোমার কিছু কারেকশন লাগে, সিরিজ একটা কথা বলে, দেখো ঘটনা হচ্ছে গিয়ে তুমিও প্রফেশনাল আমিও প্রফেশনাল। কারণ আমি যখন তোমাকে নিয়েছি, তুমি আমাকে তোমার বেস্টটা দেবে। আমি এটা আশা নিয়ে আমি কিন্তু ফ্লোরে ঢুকি। আমি তুমি বাজে করে রাখবে আর সেটা কারেকশন করবো, সেটা আশাটা নিয়ে আমি ঢুকি না কিন্তু। এটা কিন্তু সবচেয়ে বড় কথা কিন্তু একটা, কারণ আমার কাছে ওই টেনশনটা থেকে যায়। আমাকে যদি কেউ গাইড করে, এটা আমার কাছে সহজ হয়ে যায়, তুমি এটা এখানে লাগাবে, তুমি ওটা ওখানে লাগাবে, ওটা ওখানে লাগাবে, তো আমার সহজ হয়ে যায়। কিন্তু কেউ কিচ্ছু বললো না, সেটা এসে বাহ এ তো দারুণ হয়েছে, এটা তো চাইছিলাম, এটা যেন অনেক বড় পাওয়া। মানে এই জায়গাটা শীতের সঙ্গে কম্বিনেশনটা আমার চলে। তাও মানে এই আমার অ্যাক্সেসে থাকে শীত, আমি এটা ভাবছি, এটা করছি, এটা কনস্ট্যান্ট ওর সঙ্গে আমি লুপে থাকি আর কি। যেটা মানে ওর কাছে টাইম বার করে নিতে হয়। তো সেটা করে আমি, আমার অসুবিধা হয়নি ওর সঙ্গে কাজ করতে, আর এটুকু বলতে পারি। সুমনের প্রথম ছবি থেকে আমি অনেকগুলো ছবি করেছিলাম, তারপর একটা গ্যাপ দিয়েছিলাম। আবার রিসেন্টলি পরপর দুটো ছবি করলাম আমরা। একটা হচ্ছে কাবলিওয়ালা, আর তারপর করলাম পুরাতন। দুটোই খুব সাকসেসফুলি দর্শকের কাছে খুবই ভালো লেগেছে ছবি দুটো। কাবলিওয়ালা যখন আমায় বললো, আমি আবার কাবলিওয়ালা দেখতে শুরু করলাম। তারপর সুমনের স্ক্রিপ্ট শুনলাম। আমি বললাম তুমি কিভাবে দেখতে চাইছো বলো। তো ও যেভাবে বলতে চাইলো, কারণ বাড়িটা জিওগ্রাফি ছিল। ওই বাচ্চা মেয়েটা কাবলিওয়ালাটাকে ডাকে, কাবলিওয়ালা আসে, বাচ্চা মেয়েটার সঙ্গে কাবলিওয়ালা অনেকটা সময় কাটায়, এবং ভিতরে তার ফ্যামিলি একটা সময় চলছে, তার একটা ব্যস্ততা চলছে, তার একটা জিওগ্রাফি আছে। আমরা 5 দিন কলকাতায় বেরিয়েছিলাম, 5 দিন কোনো বাড়ি খুঁজে পাইনি ওর গল্পের জিওগ্রাফি অনুযায়ী। ঘর পাচ্ছি তো বারান্দা পাচ্ছি না, বারান্দা পাচ্ছি তো বাগান পাচ্ছি না, বাগান পাচ্ছি তো গেট পাচ্ছি না, গেটের সামনে রাস্তা পাচ্ছি না, রাস্তার উল্টো আধুনিক হয়ে গেছে। লাস্টে ও প্রডিউসারের সঙ্গে কথা বলে রাজি করায় যে আমরা সেট ফেলবো। আমার মনে আছে
সেই দিনটা ওর চলে যাওয়া আর কি। ওর তো গিয়ে সন্ধ্যে 7টার ফ্লাইট। ও বললো তোমায় আমি 1টা অব্দি তোমাকে সময় দিতে পারবো, তুমি কি ভাবছো আমাকে একটু বলো। তো তখন NT1 স্টুডিও, আমার একটা 2 নম্বর ফ্লোরে একটা মেগা সিরিয়ালের সেট চলছিল। তো একটা পাশ থেকে দরজা আছে, ওই দরজা দিয়ে বেরিয়ে এমনি আমি হাঁটছি ওই স্পেসটাকে দেখার জন্য। হঠাৎ করে সেই ইউরেকার মতো পেয়ে গেছি। আমি সুমনকে তখন মনে আছে, আমার মানে ওই 11:30-12টা বাজে মনে হয়। আমি, সুমন আসতে পারবে? বলে কোথায়? আমি NT1 চলে এসো, আমি পেয়ে গেছি। সুমন চলে এলো, প্রোডাকশন কন্ট্রোলার দীপঙ্কর চলে এলো। আমি তখন ওকে পুরো দেখালাম যে দেখো এই যে গাছটা, এই গাছটা আপনি যদি বেদি করে দিই তাহলে ওরা বসে গল্প করতে পারে। আর ওখানে একটা NT1 একটা বেদি করা ছিল, একটা আগে কোনো একটা সেট ছিল, তো একটা বেদি করা ছিল। বললো ওইটাকে নিয়ে যদি আমি বাড়িটাকে বানাই, আর সামনে একটা রাস্তা, এদিকে গলিটা, বাড়িগুলো থাকবে, তবে তুমি একটা ড্রয়িং করে দিতে পারো আমাকে? আমি এক্ষুনি আমি পারবো না, আমি তোমাকে 2 দিনের মধ্যে আমি একটা লুক ফিল তৈরি করে দিচ্ছি, এটা পুরো ফটোশপে আমি তোমাকে পুরো এই জায়গাটা বানিয়ে দেবো। তো আমি প্রথমে কি করলাম, ওই যে ছবিগুলো তুললাম, তুলে তার মধ্যেই আমি ডিজিটালি লাইন টেনে টেনে বোঝালাম যে জিওগ্রাফিটা, যে এটা বাড়ি, এটা বেডরুম, এখানে সিঁড়ি থাকবে, এবং এই সিঁড়িটার সঙ্গে অন্য একটা বাড়ির সিঁড়িকে মেলানো হয়েছিল, যেটা দোতলায় যাওয়া যায়। তার ঘরে জানলা দরজার সঙ্গে এই বাড়ির জানলাটাকে মেলানো হয়েছিল। তো করে এই বাগানটা, বাগানের পর রাস্তা, রাস্তা এখানে দাদু বসে থাকে, সারাদিন ধরে দেখে সবকিছু। এই গলির মধ্যে ডেপথ রেখেছিলাম, যেটা এই গলি থেকে ওই গলি বেরোলে যেন অন্য একটা গলি বলে মনে হয়। সেরকম করে আমাদের বাজেট, কারণ আমাদের বাংলাদেশের সেট ফেলাই বন্ধ হয়ে গেছে এখন। ওই একদম রিয়েল লোকেশনটাকে ড্রেস আপ করে শুটিং হয়। তো আমি থ্যাঙ্কস জানিয়েছিলাম যেরকম SB এর মতো প্রোডাকশন হাউস, যে আমাকে সেটটা ফেলতে দিয়েছিল। ছবি রিলিজের পর মানে অ্যাওয়ার্ড ফাংশনে আমার নমিনেশন আসেনি, কারণ কেউ বুঝতে পারেনি তারা যে এটা সেট ফেলা হয়েছিল। তো তারপর তাদেরকে আমি আমার একটা মেকিং পাঠিয়েছিলাম। তো পরের দিন তাদের সেক্রেটারি আমাকে বলে পারে সরি, আমরা বুঝতে পারি এটা সেট হয়েছে। তো এটা মনে হয় একটা আর্ট ডিরেক্টর বা প্রোডাকশন ডিজাইনারের একটা বড় প্রাপ্য, যে সেটকে সেট নাম মনে হওয়াটা। এবং আমার যিনি বস, যার কথা বারবার আসছে, গৌতম বোস, আমাকে ফোন করেছিলেন, তুই বাড়িটা কোথায় পেলি? প্রথম কথা আমি যে, কোন বাড়িটা? বলে যে ইয়ে মিনির বাড়িটা। আমি বললাম যে মিনির বাড়িটা তো সেট ফেলেছি দাদা। তুই তো সেট ফেলেছিলি? দাদা সিনেমায় দেখেছেন ছবিটা, বাড়িটা। বলে বাহ, অসাধারণ হয়েছে তো, এটা বোঝাই যায় না ওটা বাড়ি। তো এইটা মানে এই যে পাওয়াটা আর কি, মানে আমার কাছে মনে হচ্ছিল যেরকম সত্যি গুরুদেবের আশীর্বাদ। আপনাদের আগেই বলেছি যে আম, কাবরিওলার জন্য, মানে কাবরিওলা ছবিটার জন্য আমরা প্রচুর লোকেশন ঘুরেছি কলকাতায়, প্রায় 5 দিন ধরে লোকেশন খুঁজেছি। কিন্তু গল্পের স্বার্থে যে জিওগ্রাফিটা দরকার বাড়িটার, মানে মিনির বাড়িটা, আমরা কিছুতেই পাচ্ছিলাম না। তো তখন ডিরেক্টর সুমন ঘোষ এবং প্রডিউসার সিকান্দাকে কনভিন্স করা যে সিকান্দার, মানে যদি সেট না ফেলি তাহলে ছবিটা হবে না। তো সিকান্দার রাজি হয়, এবং সেটা আমি নিজেকে ভাগ্যবান মনে করব। কারণ হচ্ছে গিয়ে আজকের দিনে ছবির জন্য কোনো সেট ফেলা হয় না, মানে এরকম ধরনের সেট ফেলাই হয় না। তো সেরকম একটা সুযোগ পেয়েছিলাম সেট ফেলার জন্য, এবং থ্যাঙ্কস টু SBF যে আমাকে এই সুযোগটা দিয়েছিল, এবং সুমন। তো কিভাবে হলো সেটটা? NT1 স্টুডিও, আমার একটা কাজ চলছিল। তো কাজ চলতে চলতে আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম স্টুডিওর মধ্যে। তো সেখানে আমি এই জায়গাটা দেখতে পাই, এটা হচ্ছে গিয়ে বাঁদিকে 2 নম্বর স্টুডিও, পিছন দিকে 3 নম্বর স্টুডিও, আর ডান দিকে হচ্ছে গিয়ে 4 নম্বর স্টুডিও। মাঝখানে একটা কমন স্পেস, যেখানটা পুরো ডাম্প করা জিনিসপত্র ছিল আর কি, মানে যত স্টুডিওর খারাপ জিনিসপত্র সব পড়ে পড়েছিল। এতে পাস করতে গিয়ে আমার জায়গাটা খুব পছন্দ হয়ে যায়, এবং যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমাকে সাপোর্ট করবে বলে আমি তখন সুমনকে ডেকে পাঠাই NT1। চলো NT1টা দেখি, NT1টা মনে হচ্ছে আমার হতে পারে। তো আমি তখন প্রথমেই লেআউটটা বানাই এই গাছটাকে দিয়ে,
আমি এই দুটো গাছ ছিল ওখানে, আমি দেখাচ্ছি আবার, আপনি দেখতে পাবেন এই গাছটা আর এই এই গাছটা এবং পিছন দিকে একটা গাছ, এই দুটো গাছ ওখানে ছিল আর কি। এই গাছটা ছিল আর এখানে একটা গাছ ছিল আর কি। এই দুটো গাছকে নিয়েই আমি এই লেআউটটা বানাই আর কি ফটোশপে। তো এইটা যে স্টুডিওর জায়গাটা পিছন দিকটা, এটা হচ্ছে গিয়ে মেঝেটা, ফ্লোরটা। এই যে গাছটার কথা বলছিলাম, এই যে গাছটা রয়েছে এখানে, আর একটা গাছ এই ডান দিকে আছে আর কি, আর একটু ডান দিকে গেলে বোঝা যাবে। তো এইটাকে নিয়ে এই লেআউটটা শুরু করি আর কি প্রথম। এবং এই যে রাস্তাটা 2 নম্বর স্টুডিওর এই রাস্তাটা এরকম দেখতে হবে। এটা হচ্ছে মিনির বাড়ির পাঁচিল, এটা একটা ফাসাদ তৈরি হবে এবং গিয়ে ওই যে স্টুডিওর দেয়ালটা দেখতে পাচ্ছি, ওই স্টুডিওর দেয়ালটাও ফাসাদ মতো করে আমি এরকম একটা ডেপ তৈরি করব, এরকম একটা প্ল্যান করি। এবং এটা করতে গেলে প্রপার রাস্তা করতে হবে, প্রপার ফুটপাথ করতে হবে, বারান্দা করতে হবে। তো এই প্ল্যানটা সুমনের খুব ভালো লাগে। এবং এবং এইটা দেখুন, এটা অপোজিটটা, এটা যে 4 নম্বর স্টুডিওটা, 4 নম্বর স্টুডিওর এই দেয়ালটা রয়েছে, এখানে পুরো ফাসাদ তৈরি করি। এবং এখান থেকেও ওই যেটা দেখালাম তার অপোজিট অ্যাঙ্গেলটা এটা, এখানে রাস্তা গিয়ে বাঁদিকে ঘুরে যাবে, গিয়ে বাঁদিকে ঘুরে যাবে। এটা হচ্ছে মিনির বাড়ির দেয়াল। এইভাবে প্ল্যান করে আমি এই জিনিসটাকে তৈরি করি আর কি পুরো। এবার দেখুন তৈরি হয়ে গেল 2 নম্বর স্টুডিওটা, এখানে তার মিনির বাড়ির দেয়াল এবং এখানে ফাসাদ গুলো পুরো। এটা মিনির বাড়িটা, পুরো মিনির বাড়িটা। এই যে গাছটা বলছিলাম, এই গাছটাকে পুরো শান বাঁধানো, কারণ সুমনের গল্পে ছিল কাবরিওয়ালা এখানে এসে বসে, মিনি দৌড়ে আসে, ওর সঙ্গে খেলা 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 করে, গল্প করে, সমস্ত কিছু। তার জন্য এই প্ল্যানটাই আমরা পাচ্ছিলাম না, বাড়ি পাচ্ছিলাম তো এই জমিটা পাচ্ছিলাম না, এই জমিটা পাচ্ছি তো বাড়িটা ঠিক মতো পাচ্ছি না। দুতলা বাড়ি হতে হবে, উপর থেকে দেখবে, এইসবগুলোর জন্যই এই জায়গাটাকে আমরা পুরো সেটের মতো তৈরি করি আর কি। এইভাবে শুরু হয়েছে কাজটা। এই দেখছেন যে লাইট পোস্ট লাগানো, তাতে আবার তার বাঁধা, তারটা ওখানে চলে গেছে, এই লাইট পোস্টে লাইট জ্বলবে এবং এখানেও লাইট জ্বলছে, এই পুরো বিষয়টা। এবং পোস্টারিং করা দেয়ালের মধ্যে, লাইট পোস্টের মধ্যে, তো এই পুরো বিষয়টাই আমরা কিন্তু যতটা ডিটেলিং করা যায় সবগুলো আমরা করি। এই বাড়ি থেকে এই বাড়িতে তার গেছে, ওই বাড়ি থেকে তার গেছে, এবং টিভি অ্যান্টেনা লাগানো হয়েছিল এখানে ছোট্ট করে। আগেকার দিনে আমাদের যখন 80s-এ টিভি অ্যান্টেনা থাকতো, সেরকম অ্যান্টেনা লাগানো হয়েছিল। এই যে তারগুলো দেখছেন, জাস্ট আমরা তারটা ইউজ করতে পারবো না, আমরা দড়ির মধ্যে সিলভার রং করে, তাতে আবার ওয়েদার করে এজিং করে সেটাকে লাগানো হয়েছিল পুরো। এটা লেআউট ছিল, মিনির বাড়ির উল্টো দিকটা কিরকম দেখতে হবে সেই লেআউটটা এটা ছিল পুরো। এই যে কাজটা শুরু করলাম একদম একদম বেসিক লেভেল থেকে, ভিত লেভেল থেকে পুরো এটাকে লেভেলিং করে, ওটা ড্রয়িং করে। এবং দেখছেন রাস্তা করার জন্য পুরো আমি একদম রোলার এনে পিচ করে পুরো রাস্তাটাকে বানিয়েছিলাম, সামনের রাস্তাটাকে পুরো। 2 রকম স্টোন চিপ, প্রথমে ইট ভেঙে ওটাকে সলিং করা, তারপর বড় ইট, বড় স্টোন চিপ, তারপর ছোট স্টোন চিপ দিয়ে পুরো একদম যেভাবে পিচ হয়, রোলার চলছে রাত্রিবেলায়, দিয়ে পুরো রাস্তাটাকে তৈরি করেছিলাম পুরো। এবং শুটিং হয়ে যাওয়ার পর অনেকেই জানতে চেয়েছে যে বাড়িটা কোথায় পেয়েছি আমি, মানে আমার নিজের গৌতম বোস তিনি জানতে ছিলেন তন্ময় কাবরিওয়ালার বাড়িটা কোথায় শুটিং করেছিস। আনলাম দাদা ওটা সেট ছিল দাদা। এবং এটা কলকাতা স্বনামধন্য অ্যাওয়ার্ড সেরিমনিতে আমার এই ছবিটা কোনো নমিনেশনই ছিল না, কারণ হচ্ছে তারা বুঝতেই পারেনি যে এটা সেট। তো এটাই মনে হয় আমার অ্যাচিভমেন্ট, মানে প্রাইজ না পেয়েও পাওয়ার একটা বড় আনন্দ ছিল আর কি, যে খুব সত্যি একটা সেট বললাম যে লোকে বুঝতে পারেনি এটা সেট। তো অনেকেই পরে বলেছে যে বুঝতেই পারা যায়নি এটা সেট। এটা যেরকম পুরো নিচটা ফ্লোরিংটা পুরো নিট সিমেন্ট করা হয়েছিল পুরো একদম, লোহা কেটে গ্রিল বানানো থেকে শুরু করে ওয়েদারিং চলছে আমার পুরো রঙের। জায়গাটা দেখলেন আপনারা,
যে এখানে গাছটা পর্যন্ত আমি মানে ইয়ে থেকে নার্সারি থেকে তুলে নিয়ে এসে বড় বড় গাছ এনে ওখানে প্ল্যান্টেশন করেছিলাম পুরো, এবং ঘাস আমি পুরো পেতেছিলাম ঘাস। তো ওইভাবে মানে আর্টিফিশিয়াল জিনিস দিয়ে কিছু হয়নি আর কি। মানে ওই জন্য মানে এই যে ক্যামেরায় যে ওই যে ঘাসটার উপর যখন হেঁটে আসছে বা তখন যে ঘাসটা ঘাসি, এটা পুরো ফিল করার জন্যই আমি করেছিলাম আর কি পুরো। এবং মেঝেটা কোনো প্ল্যাটফর্ম, উডেন প্ল্যাটফর্ম নয়, ভিনাইল পাতিনি আমি, একদম রেড সিমেন্ট দিয়ে তাকে আমি প্লাস্টারিং করেছিলাম বারান্দাটাকে। যাতে নেট রেড সিমেন্ট যে কি হয়, মানে কোথাও যেখানটা মোছা হয় না সেখানটা একটু খসখসে থাকে, যেখানে মোছা হয় বা রেগুলার ইউজ হয় সেখানে খুব চকচকে হয়ে যায়। এই ফিলটা পাওয়ার জন্যই রেড সিমেন্টটা দিয়ে আমি করেছিলাম আর কি। তো এইটা মানে করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে কি আমাদের সাপোর্ট লাগে প্রোডাকশন হাউসের বা প্রডিউসারের। তো সেটা পেয়েছিলাম, এবং ডিরেক্টর আমাকে এই সাহসটা দিয়েছিল। তো আমি এটা সাকসেস হতে পেরেছিলাম আর কি। তো এটার জন্য আমি ফিল্মফেয়ার পাই, এটা আমার কাছে খুবই কাম্য ছিল। তো এবং আমার পুরো টিম এটার সঙ্গে, মানে আমার টিমে যারা যারা ছিল তাদেরকে না বললে নয়। আমার টিমে অভিজিৎ, কৌশিক, আখি, সবাই এরা অক্লান্ত পরিশ্রম করে এই সেটটাকে দাঁড় করিয়েছিল।